সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতো অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলতে চাচ্ছি সংস্কার না নির্বাচন এই শিরোনামে, এবং আলোচনার পুরোটার সময় আমি ফেরদৌসী আহমেদ তো থাকছি আপনাদের সাথে, পাশাপাশি যাদেরকে পেয়েছি আজকের আয়োজনে আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়েই যদি শুরুটা করি এবং সেখানে যদি জানতে চাই যে নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয়, এই কথাটা সবাই বলছেন, তারপর আবার এই জায়গায় কিভাবে যেন অনেক বেশি মত পার্থক্য তৈরি হচ্ছে। যদি এখানে ঐক্যমত্যে আসা যায় এবং বলা হচ্ছে যে অতি জরুরি সংস্কার করে নির্বাচনে যাওয়া যেতে পারে, তারপর নির্বাচন চলমান, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া, তাহলে অতি জরুরি সংস্কার করে নির্বাচনে গিয়ে পরবর্তীতে নির্বাচিত সরকার বাকি সংস্কারের কাজ করবে। অতি জরুরি জায়গাটাও কি সব রাজনৈতিক দল একমত হতে পেরেছে যে কোনগুলো অতি জরুরি সংস্কার? ধন্যবাদ। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন যে অতি জরুরি সংস্কারের কোন কোন বিষয়গুলো অতি জরুরি এবং সেই সব বিষয়ে রাজনৈতিক দলের মতৈক্য হবে কি না। আসলে দেখেন, সংস্কার এমন একটা রিলেটিভ টার্ম যে এইটা আপনার কখন কোনটা উপযোগী সেটা একটা বিষয়, যে কখন কোন সংস্কারটা উপযোগী, আবার কোন কোন বিষয়ে সংস্কার করবেন। মৌলিক সংস্কার করতে গেলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আইডিওলজিক্যাল, একটা ফিলোসফিক্যাল, একটা কর্মসূচিগত ডিফারেন্স থাকে। সুতরাং এইসব জায়গায় কিন্তু ঐক্যমত হওয়া খুব কঠিন। তবে অতি জরুরি যে সংস্কার, যেমন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য আমাদের যে গণ আকাঙ্ক্ষা ছিল গত 17 বছরে, যে ব্যাপী যে গণ অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, যে গণ অভ্যুত্থান 24 সালের অগস্ট মাসের 5 তারিখে হলো, সেই গণ আকাঙ্ক্ষাটা ছিল আমাদের যে একটি গণতন্ত্রের উত্তরণ এবং নির্বাচিত সরকার। এখন যদি আপনি এই নির্বাচনকে আপনার দীর্ঘসূত্রিতা করার জন্য সংস্কারের একটা বিশাল ক্যানভাস সামনে তুলে ধরেন, যে শুধুমাত্র নির্বাচনে আমরা অতি জরুরি বলছি যে নির্বাচন কমিশন গঠন করে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, অন্যান্য সংস্কার প্রক্রিয়া থেমে থাকবে আমরা কিন্তু এটা বলিনি। বিএনপিও এটা কখনো বলিনি যে সংস্কার হবে না। বিএনপি তো প্রথম সংস্কারের কথা বলেছে। বিএনপি তো আপনার তৈরি হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে, যেমন বাকশালীয় ব্যবস্থা থেকে আমরা বহুদলীয় গণতন্ত্র এনেছি, আমরা 19 দফা কর্মসূচির মাধ্যমে 31 দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে আমরা এনেছি। কিন্তু সংস্কারকে প্রধান মুখ্য বিষয় হয়ে যখন বলা হয় সংস্কার ছাড়া নির্বাচন হবে না, তখনই কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে যায় যে নির্বাচনকে বাধাগ্রস্ত করে সংস্কারের নামে যদি ক্ষমতায় থাকার দীর্ঘসূত্রিতা করে একটি অরাজনৈতিক সরকার, যদি দীর্ঘদিন থাকে, তাহলে আপনি দেখেন জিও পলিটিক্সটা আপনাকে লক্ষ্য করতে হবে যে আমাদের বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে, ফ্যাসিবাদের যে পতন হয়েছে, ফ্যাসিবাদ বা মাফিয়ার যে পলায়ন করেছে, এই জিনিসটা কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালোভাবে নেয়নি এবং তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমাদের দেশে। এছাড়া ফ্যাসিবাদের যারা দোসররা এখনও বাংলাদেশে রয়েছে, তারাও কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, যার বিভিন্ন উদাহরণ আপনারা দেখেছেন। যে বাংলাদেশে আপনার সচিবালয়ের আগুন থেকে শুরু করে রাজপথে এই সরকারের বিপক্ষে একটা দাবি দেওয়ার শহরে যেন পরিণত হয়েছে, সবাই দাবি দেওয়া করছে। এবং আবার দেখলাম যে যেই অভ্যুত্থান আমরা 5ই আগস্ট সংগঠিত করেছি, সেটা বিপ্লব না অভ্যুত্থান, এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি করেছে। এভাবে আবার আপনার 5ই আগস্টের বিপ্লবের ঘোষণাপত্র 31শে ডিসেম্বর তারা ঘোষণা করার যে চেষ্টা চালালো, সেটাকে আবার সরকার টেক অফ করে বলল যে আমরা অন্য দলের সাথে আলোচনার মাধ্যমে এই ঘোষণাপত্র ঠিক করব। আবার দেখলাম বৈষম্য বিরোধী ছাত্ররা তার একটা ডেডলাইনও টেনে দিল। এই সব কিছু দিয়ে দেখলেই বোঝা যায় যে বাংলাদেশের আপনার নির্বাচন প্রক্রিয়াকে প্রলম্বিত করবার জন্য, যেখানে প্রধান উপদেষ্টা ঘোষণা করলো যে 30শে জুন
2026 সালে নির্বাচন হবে, যেটা এদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করে এটা একটা দীর্ঘদিন। বিএনপি মনে করছে এটা আসলে নির্বাচনকে এটা বিলম্বিত করবার জন্য এই নির্বাচিত বিলম্বিত করলে হচ্ছে কি, এটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে যে চ্যালেঞ্জগুলো বাংলাদেশের সামনে আছে, গণতন্ত্র রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষা, এটা সংকট সৃষ্টি হবে। এই জন্য আমরা বলছি, আমি নিঃসন্দেহে আপনাকে আবারও শুনবো। আমি বসিয়ে রেখেছি শরীফুজ্জামান শরীফ রয়েছেন আমাদের সাথে, আপনার কাছে আসতে চাই। সেখানে বিএনপি তো বলছে সংস্কার চাই, বিএনপি তাদের বক্তব্য একদম স্পষ্ট করেছে। আপনার কি মনে হয় সব রাজনৈতিক দল এই সংস্কারের জায়গাটায় কোন কোন সংস্কারগুলো হওয়ার পরেই বা কিছুটা হওয়ার পর নির্বাচনে যাওয়া উচিত, এই জায়গাটায় কোনো ধরনের ঐক্যমতে পৌঁছেছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। হেলাল ভাই মোটামুটি একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি আরও স্পষ্ট করে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে শেখ হাসিনার সঙ্গে আমাদের যে বিরোধের জায়গাটা ছিল ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে বিরোধ ছিল না। তিনি বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার জন্য অনেকগুলো মেকানিজম তিনি তৈরি করেছিলেন। ঠিক আজ থেকে 1 বছর আগে এই যে জানুয়ারি মাসের 1 তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে শেখ হাসিনা যে আমি এবং ডামির একটা নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং সেই নির্বাচন দেশকে একটা সংকটের মুখে ফেলে দেবে। আজ থেকে 1 বছর আগে আমরা সেই কথাগুলো বলছি, মানে গত বছর 7 জানুয়ারি যে নির্বাচন। তো সেই নির্বাচনে তিনি কি করেছিলেন, তিনি একটা পার্লামেন্টকে বহাল রেখে আর একটা পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করেছিলেন, যেটা লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গাটা সেই কনসেপ্টটাকে নষ্ট করে দেয়। শেখ হাসিনা নির্বাচনকে প্রভাবিত করার জন্য কি করেছিলেন, নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে একেবারে চেয়ারম্যান পর্যন্ত এইটা তিনি নিয়ে গিয়েছিলেন। এর ভিতর থেকে যারা নৌকা পেত তিনি মনে করতেন যে আমি চেয়ারম্যান হয়ে গেছি, আমি মেয়র হয়ে গেছি, আমি এই দায়িত্বগুলো পেয়ে গেছি। এবং এর ভেতর থেকে একটা সাইকোলজিক্যাল প্রভাব ছিল, যদিও ভোটাররা ভোট কেন্দ্রে আসতো না। সংস্কারটা কি আসলে? সংস্কারটা হচ্ছে এই যে দলীয় প্রতীকে যে নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার, এটা পরিবর্তনই হচ্ছে সংস্কার। এই যে একটা পার্লামেন্টকে বহাল রেখে আর একটা পার্লামেন্টের ব্যবস্থা ইলেকশন করা, এটা পরিবর্তন করাই হচ্ছে সংস্কার। সংস্কার মানে আপনার তাজমহল বানানো সংস্কার না। সংস্কার মানে আপনি পদ্মা নদীর উপরে আর একটা ব্রিজ করবেন, এটি সংস্কার না। যে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সরকারের পক্ষ থেকে অথবা সরকারের কোনো কোনো 2-1টি রাজনৈতিক দলের পক্ষ থেকে, সংস্কার বলতে তারা বোঝাতে চাচ্ছেন যে আমাকে চাঁদের দেশে গিয়ে সেখানে ভবন বানাতে হবে, এটাই সংস্কার। আমাদের এখানে যে আইনগুলো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার পথে প্রতিবন্ধকতা তৈরি করে, সেই আইনের পরিবর্তন করা এবং জনবান্ধব আইন ইন্ট্রোডিউস করা, এটাই হচ্ছে সংস্কার। যে কাজটি আপনি আন্তরিকতা যদি থাকে আপনি 3 মাস 6 মাসের মধ্যে করতে পারেন, টেবিল ওয়ার্কের ভেতর থেকে টেবিলে বসে এটা করা যায়। কিন্তু সেখানে এই যে বক্তব্যটা আনা হচ্ছে আগে নির্বাচন পরে সংস্কার, এর পেছনে একটা অসৎ উদ্দেশ্য আছে। অসৎ উদ্দেশ্যটা কি? অসৎ উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচনকে যদি বিলম্বিত করা যায়, এর ভেতর থেকে আপনি সবসময় দেখবেন যে আমাদের সোসাইটিতে একটা পোর্শন বসে থাকে ওলট পালট করে দেওয়া, লুটে পুটে খাই, এই কনসেপ্ট নিয়ে একটা গ্রুপ বসে থাকে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলেছি আমরা সংস্কার চাই। আপনি প্রত্যেকটি জায়গায় সংস্কার চাইলে করতে পারবেন না। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে অনিবার্য পরিবর্তনগুলো থাকা দরকার, যে পরিবর্তনগুলো আনা দরকার, আপনি সেই কাজটি শেষ করে নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সংসদের কাছে আপনি ক্ষমতাটা তুলে দেন। কিন্তু আজকে যে বিলম্ব করা হচ্ছে, হেলাল ভাই যেটি বললেন, আপনি হঠাৎ করে ওই শহীদ মিনারে এসে বললেন যে আমি সংবিধান কবর দিয়ে দেব। কারা বলছেন? যারা এই গণ অভ্যুত্থানের চ্যাম্পিয়ন ছিলেন, পায়োনিয়র ছিলেন, তারা। আচ্ছা, সরকার তো সংবিধান সংশোধনের জন্য একটা সংস্কার কমিটি করেছে, আপনি সেই সংস্কার কমিটিতে কোনো পরামর্শ না দিয়ে আপনি কেন শহীদ মিনারে এসে রণহুঙ্কার দিচ্ছেন? আপনি সেখানে আপনার কথাগুলো নিয়ে যেতে পারেন, সেই সুযোগটা আছে। আপনি দেখেন আমাদের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে, ভারতের সাথে যখন টেনশনটা ক্রিয়েট হলো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় না বসার আগে তিনি ছাত্রদের সাথে বৈঠক করলেন। এবং কোন ছাত্র? অন্য কোনো সংগঠনকে কি ডাকা হয়েছিল? নো, শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ যারা শহীদ মিনারে হুঙ্কারটা দিচ্ছে তাদের এক্সেসটা কতটা প্রধান উপদেষ্টা পর্যন্ত কতটা সহজ বুঝতে পারেন? তো এই এক্সেস যাদের আছে তাদেরকে কেন শহীদ মিনারে সেই হুঙ্কারটা দিতে হবে? আমি মনে করি এর পেছনে একটা পলিটিক্যাল ইল মোটিভ আছে এবং এরা কখনো কখনো ব্যবহৃত হচ্ছে, কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে, পেছন থেকে ব্যবহার করা হচ্ছে। আপনি
এই ছাত্রনেতাদেরকে আমি অনার করি, আমি রেসপেক্ট করি, তাদের যে কন্ট্রিবিউশন, তারা এই গণঅভ্যুত্থানে তাদের যে ত্যাগ, জি ডিবি অফিসে নিয়ে যে অকথ্য নির্যাতন, এরা আমাদের কাছে হিরো। কিন্তু সব হিরো কিন্তু একেবারে শেষ বিচার পর্যন্ত হিরো থাকতে পারেন না, কখনো কখনো জিরো হয়ে যায়। জি, সেই জায়গায় আপনি যে বলছেন যে ইল মোটিভ আছে, কেউ কেউ পেছন থেকে হয়তো তাদেরকে নিয়ন্ত্রণ করছে, বা আপনি যেটা বুঝাবার চেষ্টা করলেন বা তাদেরকে কলকাঠি নাড়ার চেষ্টা করছে, সেটা কিরকম হতে পারে, কারা হতে পারে সেটা না হয় নাই বললেন, আমি স্পষ্ট করে বলি যে আপনি ইতিমধ্যেই দেখেছেন যে একটা কিংস পার্টি তৈরি করার মানে উদ্যোগ নেওয়া হয়েছে, একটা নতুন দল। এখানে নতুন দল যে কেউ করতে পারে, নতুন দল করার অধিকার সবার আছে। কিন্তু আমাদের এখানকার পলিটিক্সে আমরা এর আগেও কিন্তু দেখেছি, 1/11-এর সময় ফেরদৌস আহমেদ কুরেশিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা কিন্তু তখনও ছিল। এখনও আপনি দেখবেন যে নতুন যে দলটি গঠিত হতে চাচ্ছে, এই ছাত্র নেতারা কিন্তু তার সাথে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছে। এবং একটা নতুন রাজনৈতিক দল গঠিত হলে 3 মাস 6 মাসের মধ্যে তার কিন্তু সব জায়গায় স্ট্রাকচারটা তৈরি করা সম্ভব না, তাকে একটা সময় নিতে হয়। আমার ধারণা, আমি আমার জায়গা থেকে স্পষ্ট ধারণা যে এই যে নতুন দলটি হচ্ছে, যে দলের সঙ্গে এই সমন্বয়কদের কেউ কেউ আছেন, সরকারের ভেতর থেকে কেউ কেউ আছেন। গত পরশুদিন সিটি কর্পোরেশনের এক অনুষ্ঠানে আমি আপনার কাছে আসি, তাহলে আপনি ইল মোটিভ বলতে যেটা বুঝালেন সেটা আপনি স্পষ্ট করলেন, কিংস পার্টি হতে পারে বিলম্বিত করা হচ্ছে। আমি আজিজুল বারী হেলাল আপনার কাছে আসি। সেই ক্ষেত্রে আরেকটি ইল মোটিভ অনেকে খুঁজে পাচ্ছেন, বিশেষ করে যেটা রুহুল কবির রিজভী বলেছেন, আপনাদের দলের সিনিয়র নেতা। তিনি যখন এই বলেন যে জামায়াতে ইসলামের কথা, যে ঘোলা পানিতে মাছ শিকার, সেটার পেছনে আবার দুজন নেতা বলেছেন, বিশেষ করে যারা গণতন্ত্র মঞ্চ এবং 12 দলীয় জোটের মধ্যে রয়েছেন ওই নেতারা, তারা বলেছেন যে নতুন দল গঠনের ক্ষেত্রে জামায়াতে ইসলামের সহযোগিতা করছে, তারা নির্বাচনে জোট করে বিএনপি প্রতিদ্বন্দ্বী হওয়ার চিন্তা করছে। তাহলে কি নতুন একটা কিংস পার্টি হবে, সেই কিংস পার্টির সাথে জামায়াতে ইসলামী জোট গঠন করে বিএনপিকে হারাবার চেষ্টা করবে, এরকম কোনো ইঙ্গিত করা হয়েছে কিনা এই বক্তব্য থেকে? আমি যেটা বলি যে বিএনপি মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, এবং এই দেশে বহুদলীয় গণতন্ত্র বিএনপি প্রবর্তন করেছে বিধায় একদলীয় বাকশাল থেকে অনেক দল গঠন হয়েছে। একদলীয় বাকশাল পরিবর্তিত হয়ে বন্ধ হয়ে নতুন অনেক দল গঠন হয়েছে এবং পুরনো দলও পুনরুজ্জীবিত হয়েছে। সুতরাং নতুন যে দল হবে সেই দলকে আমরা স্বাগত জানাই, বিএনপি স্বাগত জানায়। কিন্তু সরকারে বসে দল গঠন করলে জনগণ কিভাবে নেবে, এটা জনগণের বিষয়। আর এই নতুন দল গঠন করলে তার যে ফান্ডিং কোত্থেকে আসছে এটাও কিন্তু জনগণের জানার বিষয়। এখন বক্তব্য হলো যে 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 আপনার নতুন যে দল তারা কার কার সাথে কোয়ালিশন করবে এটা নিয়েও আমরা অরিড না, কারণ নির্বাচনে কোয়ালিশন হয়, তারা কার কার সাথে কোয়ালিশন করবে। আমরা যেটা বলতে চাচ্ছি যে 72-এর সংবিধান, 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ছুঁড়ে ফেলতে চায় সেটা বিএনপি কোনোভাবে মেনে নেবে না। কারণ বাংলাদেশে যা কিছু হয়েছে, যা কিছু অর্জন, সবচেয়ে বড় অর্জন হলো 71-এর মুক্তিযুদ্ধা, যে যুদ্ধে আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছিল। এবং বাংলাদেশে যে সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধানকে যদি আপনি বলেন যে মুজিবীয় সংবিধান, মানে এটা তো আওয়ামী লীগও বলতো, তাই না? সেই সংবিধানে অনেক কাটাছেঁড়া থাকবে, এটাই স্বাভাবিক। 16 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা আরো বেশি অ্যামেন্ডমেন্ট হলে ভালো হতো। আমাদের বক্তব্য হলো যে নতুন দল হোক, কোয়ালিশন হোক, সব কিছু হোক, কিন্তু আপনি 71-এর চেতনাকে আপনি ভুলণ্ঠিত করবেন, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবেন, শহীদের রক্তকে ছুঁড়ে ফেলে দেবেন, 71-এর 30 লক্ষ লোকের রক্ত, এটা কিন্তু হবে না, মেনে নেবেন না। এবং সেটা নিঃসন্দেহে শুনবো, কারণ এটা একটা বড় আলোচনা, শুনতেই হবে। কিন্তু এই যে প্রশ্নটা করেছি, মানে যে দুজন নেতা বললেন, তারা যে জায়গাটায় ভাবছেন, বিএনপি কি সেই প্রতিদ্বন্দ্বিতাকে কোনো ধরনের ভয় পায় নাকি চ্যালেঞ্জ করতে চায়? বিএনপি তো দেখেন, বিএনপি জন্মলগ্ন থেকেই প্রতিদ্বন্দ্বিতার, মানে বিএনপি তো এককভাবে কখনো আমি ডামির কোনো নির্বাচনে কিন্তু ক্ষমতায় আসেনি। বিএনপি 3বারই ক্ষমতায় এসেছে, 3বারই ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা করেছে। আচ্ছা, প্রতিদ্বন্দ্বিতাকে আমরা যেটা বলছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, যেই মুক্তিযুদ্ধে প্রেসিডেন্ট জিয়া রহমান নেতৃত্ব দিয়েছেন, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে
যদি ভুলণ্ঠিত করা হয়। আর একটা কথা হলো যে আমি প্রথমেই বললাম যে জিওপলিটিক্যাল ষড়যন্ত্র আমাদের ভারত যে ষড়যন্ত্র শুরু করেছে, এবং এই ভিতরে বসে যারা রয়েছে, আমাদের চেয়ারম্যান যেটা বলেছেন যে ফ্যাসিবাদের মাথা পালিয়েছে কিন্তু লেজ রয়ে গেছে, এই লেজের যে অংশগুলো প্রশাসনের বিভিন্ন জায়গায় আপনার ষড়যন্ত্র করে আজকে দেশকে উলট পালট করবার জন্য, আমাদের গণ অভ্যুত্থানকে ভুলণ্ঠিত করে একটি হাসিনার ফ্যাসিবাদ কখনো আর ফিরে আসবে না, মাফিয়াতন্ত্র বাংলাদেশে ফিরে আসবে না, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য যদি আপনি একটা নন পলিটিক্যাল সরকার বেশি দিন ক্ষমতায় থাকে তাহলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে না। এবং অন্যান্য দেশগুলো তখন এই দুর্বল, আমি একটু বলি, নন পলিটিক্যাল সরকার যখন থাকে সেই সরকারটা দুর্বল সরকার হয়, সেই দুর্বল সরকারকে নিয়ে খেলতে সুবিধা হয়। এই জন্য আমরা বলছি এখন যে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে, এই জন্য দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে জনপ্রতিনিধিদের সাথে হাতে ক্ষমতা হস্তান্তর করলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে। সেক্ষেত্রে তো আপনার পুলিশ প্রশাসন এই জায়গায় সংস্কারটা অনেক বেশি লাগবে। এই শোনেন, আপনি বললেন সংস্কারের কর্মসূচি এটা অনেক বড়, আপনি কতটুকু সংস্কার করবেন, কতটুকু সংস্কার করলে একটি সঠিক নির্বাচন হবে, আমরা সেইটা বলছি ন্যূনতম সংস্কার। এখন যদি বলেন পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, এডুকেশন সংস্কার, হেলথ সংস্কার, আপনার পররাষ্ট্র নীতিতে সংস্কার, এইসব সংস্কার তো ধারাবাহিক প্রক্রিয়া, এইগুলো সব করে আবার বলছেন যে ফ্যাসিবাদের মাফিয়াদের বিচার করে, তখন তো আমাদের মনে প্রশ্ন জাগে যে 2007 সালে যে ষড়যন্ত্র করে সংস্কার পরিবর্তন্ত্র বলে যে 17 বছরের ফ্যাসিবাদ তৈরি করেছিল, আবারও কি সেই ধোয়া তুলে নতুন কোনো ষড়যন্ত্র করে এখন তো নতুন ফ্যাসিবাদ তৈরি না হলেও বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। এই প্রশ্ন কি জাগে না যে ওই পুলিশ প্রশাসন, আপনি বললেন যে শেখ হাসিনা তো আর ফিরে আসবে না, কিন্তু অনেকে তো বলছে শেখ হাসিনা, আমি শেষ করি, শেখ হাসিনা পরিপূর্ণভাবে চলে যায়নি, এই পুলিশ প্রশাসনের মধ্যে শেখ হাসিনা থেকে গেছে। সেই জায়গায় এই প্রশ্নটা কি আপনাদের মনে জাগে কি না যে সেটা সংস্কার না করে যদি নির্বাচন হয় তাহলে অনেক বড় সংকট তৈরি হতে পারে? সংস্কার এক জিনিস, অ্যাকশন। যারা যারা আপনি দেখেন, একটা উদাহরণ দিলে বলবেন, প্রশাসন সংস্কার কমিটি সংস্কার প্রস্তাব দেওয়ার আগেই মুহিত চৌধুরীর পদত্যাগ 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিল, কোনো অ্যাকশন নেওয়া হলো? যারা 24-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের উপর গুলি চালিয়েছে, জনগণের উপর গুলি চালিয়েছে, 17 বছর যারা গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কি নিল? অর্থাৎ আপনি সংস্কার না বলে আপনি বলেন অ্যাকশন। এটা যদি অ্যাকশনটা নিত, যে যারা যারা এই ছাত্র হত্যার সাথে জড়িত, যারা যারা প্রশাসনের যে সমস্ত লোকরা 24 ঘন্টার আলটিমেটাম দিল আপনার মুহিত চৌধুরীকে, তারা তো যে কোনো সময় ডক্টর ইউনূস সরকারকে আলটিমেটাম দিতে পারে। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না দিয়ে যে নমনীয়তার পরিচয় দিচ্ছে, কারণ বিপ্লব, আপনি মনে করেন গণ অভ্যুত্থান পরে যদি আপনি বিনয়ী হন তাহলে কিন্তু আপনার ধ্বংস অনিবার্য। গণ অভ্যুত্থানের পরে আপনাকে অবশ্যই ওই পরাজিত শক্তিকে এবং যারা মাফিয়াকে ইন্ধন দিয়েছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ছিল। এইটা তারা ভুল করেছে, এই জন্য আপোষ, সেই সব জায়গায় তারা আপোষ করেছে কিনা বিনয় প্রদর্শন করেছে। সেজন্য বলছি যে বাংলাদেশ যেন কোনো, আপনি সেই চ্যালেঞ্জ খুঁজে পান কিনা? বাংলাদেশ যদি কোনো স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা বলছি যে নির্বাচিত একটি সরকার একদম স্পষ্ট করেছেন। আমি শরীফুজ্জামান শরীফ, সেই জায়গাটায় যদি মনে হয় যে এই ধরনের সংস্কার করতে গিয়ে এই অন্তর্বর্তী সরকার কোথাও কোথাও তারাও চ্যালেঞ্জ মনে করছেন, বা কোথাও কোথাও তারা আপোষ করছেন, বা তারা কি কোনো ভয়ে ভীত হচ্ছেন, মানে আপনার মন্তব্যটা কি এই জায়গায়? আমার পরিষ্কার মন্তব্য হচ্ছে যে সরকারের মধ্যে আমার অবজারভেশন দুটো পার্ট আছে। একটা পার্ট তারা কতগুলো তাদের অফিসিয়াল কাজগুলো করছেন, আর আরেকটা অংশ আছেন যাদের মনের মধ্যে একটা পলিটিক্স আছে, আগে হিডেন ছিল, এটা ক্রমশ প্রকাশিত হয়ে পড়ছে। তারা নতুন রাজনৈতিক দল করতে চান, তারা স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে দল গঠন করে নিয়ে আসতে চান, এবং এই জিনিসগুলো পরিষ্কার হচ্ছে যে স্থানীয় সরকারের কাউন্সিলরদেরকে ডেকে বলা হচ্ছে যে তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হও, আমাদের দল গঠনের সহযোগিতা করো, তাহলে তোমাদেরকে আবার পুনর্বহাল করার জন্য আমরা সুযোগ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে যাব। এই ঘটনাগুলোর ভেতর থেকে আমার কাছে ক্রমশই স্পষ্ট হচ্ছে যে সরকারের ভেতরের একটা অংশের পলিটিক্যাল একটা মোটিভ আছে। রাজনৈতিক দল গঠন করা, রাজনৈতিক দল বিকশিত করা, ক্ষমতা নিয়ে আসতে চাওয়াটা, এটার মধ্যে কোনো অনৈতিকতা নেই, কিন্তু স্বচ্ছতা থাকতে হবে।
যে সরকারটা আছে এই সরকারটাকে আমরা কোনো দলের প্রতি দুর্বল সরকার এটি আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে বাংলাদেশের যে লুণ্ঠিত গণতন্ত্র, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এই সরকারের হাত দিয়ে তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে প্রতিষ্ঠানগুলো, এবং এই প্রতিষ্ঠানগুলো আবার গড়ে উঠবে। কিন্তু সরকার যদি তার ক্ষমতাকে, তার উপরে মানুষের যে আস্থা, রাজনৈতিক দলগুলোর যে বিশ্বাস, এটাকে ব্যবহার করে কোনো ধরনের কেউকে বাড়তি রাজনৈতিক সুবিধা দিতে চান, তাহলে মানুষ সেটাকে সৎভাবে দেখবে না, মানুষ সেটাকে গ্রহণ করবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে নানা ফর্মে, নানা ডাইমেনশনে কিন্তু কাজগুলো হচ্ছে। আপনি প্রতিনিয়ত শুনছেন ফুটপথ দখল, রাজপথ দখল, দোকান দখল, এই জিনিসগুলো সরকারের লোকজন এই কথাগুলো বলছে, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা ফুটপথ দখল, নদী দখল, চর দখলের কথা জানছি, কিন্তু খুব সূক্ষ্মভাবে, কৌশলে বিভিন্ন পথ যে দখল করা হচ্ছে এই বিষয়টা কিন্তু আসছে না। গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে সমস্ত পথগুলো আছে সেই পথগুলো দখল করে নেওয়া হচ্ছে, এবং কখনো কখনো আপনি বলছেন যে গুরুত্বপূর্ণ পদগুলো দখল করা হচ্ছে, সেগুলো সেইভাবে আসছে না। সেটা কি গণমাধ্যমে আসছে না, নাকি আমাদের নজরে পড়ছে না? গণমাধ্যমে আসছে না, আমাদের আলোচনার আমি মধ্যে আপনার আসছে না। কাছে আবারও ফিরবো, বিরতি শেষ করে আপনার কাছেই আসবো, শুনবো আপনাকে। সম্মানিত দর্শক, আপনার মত অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, সাথেই থাকবেন। আপনার মত অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এবং অনেক দিন ধরে যে আলোচনাটা, যে সংস্কার না নির্বাচন, এটা কি সাংঘর্ষিক নাকি আসলে একই জায়গায় দুটো রয়েছে, এবং চলমান প্রক্রিয়া যেহেতু সংস্কার, সেই জায়গা থেকে নির্বাচনের আগে কিছু সংস্কার বা পরেও কিছুটা হতে পারে, এমন আলোচনা তো রয়েছে। আবারও আলোচনায় ফিরবো। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে শুধু জায়গা দখল বা একটা দোকান দখল, এগুলোর বাইরেও পদ দখল হচ্ছে, এই জায়গাটা যদি আরেকটু স্পষ্ট করেন। ধন্যবাদ। গত দুদিন ধরে পত্রপত্রিকায় বেশ আলোচনা আছে যে ৪৩তম বিসিএস থেকে ১৪৬ জনকে চূড়ান্ত পর্যায়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্তটা কে নিল? এই সরকার নিল। আপনি, এই সরকার তো কোনো দলীয় সরকার না, একটা নির্দলীয় সরকার। যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন, যে বিএনপির নেতা আছে, গত ১৫ বছর বিএনপির এই পরিস্থিতিটা মোকাবেলা করেছে। আওয়ামী লীগের সরকার তাদের অনেক নেতাকর্মীকে চাকরি দেয়নি বিএনপি করার কারণে, কিন্তু আজকে তাদের কাছে জিজ্ঞেস করেন তারা কি এটিকে সমর্থন করেন? নিশ্চয়ই না। ১৪৬ জন মানুষকে আপনি শেষ মুহূর্তে এসে ধর্মের বিচারে, অন্যান্য বিচারে তাদেরকে বের করে দিবেন, সমর্থন করেন না। একই সাথে আপনি দেখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সেখানে চাকরিতে যোগদান করার, মানে প্রতিযোগিতার পরীক্ষায় অবতীর্ণ হওয়ার শর্ত, সেটি ব্রেক করে ছাত্র শিবিরের সাবেক সভাপতিকে সেখানে শিক্ষক পদে নিয়োগের জন্য তাকে ভাইবা বোর্ডে ডাকা হয়েছে। তো আপনি এক জায়গায় চাকরির থেকে একজনকে বের করে দিচ্ছেন, আরেক জায়গায় এটা তো চাকরির ক্ষেত্রে বৈষম্য। তাহলে এই আচরণগুলো আমাদেরকে কি মনে করিয়ে দিচ্ছে? কোটা না মেধা? এখানে কোটা, শিবির কোটা, জামাত কোটা, না না, কি মনে করিয়ে দিচ্ছে সেটা যেটা আপনার মনে কাছ করিয়ে থেকে দিচ্ছে শুনতে চাচ্ছি। যে আমাদের শত শত শহীদের রক্তের মধ্য দিয়ে যে পরিবর্তনের সম্ভাবনাটা, সেই পরিবর্তনের সম্ভাবনাটা আমরা ব্যবহার করতে পারলাম না, এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা সুবিধা নেওয়ার চেষ্টা করছি। যখন আমার রাজনৈতিক প্রতিপক্ষ কোনো একটা সুবিধা নিচ্ছে, তার দুর্বলতাটাকে আমি বারবার মাঠে নিয়ে আসছি। গত কয়েক মাস ধরে আপনি সব থেকে বেশি শুনবেন জামাত নেতারা বলছে বিএনপি সব দখল করে নিচ্ছে, কখনো মুখে বলছে, কখনো বলছে না, আকারে ইঙ্গিতে বলছে। কিন্তু এই যে তাদের ছাত্র সংগঠনের সাবেক সভাপতি, নিয়মকানুন উপেক্ষা করে তাকে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য তাকে ডাকা হয়েছে, এটি কিন্তু তারা স্বীকার করছে না। এর ভেতর থেকে আপনি পরিষ্কার হচ্ছে যে আপনি যে সততার কথা বলছেন, এটি হচ্ছে সুযোগের অভাবে আপনি সৎ। যেখানে সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনি সম্ভাবনাটাকে আপনার কাছে লাগাচ্ছেন। শরীফ, এই বাক্যটি, সুযোগের অভাবে আমি সৎ, এই বাক্যটি আমরা কিন্তু গত ১৫ বছরে বলেছি। তাহলে এই বাক্য থেকে কেন সরে আসতে পারলাম না? এটা একটা বড় প্রশ্ন। আমি আজিজুল বারী হেলাল, আপনার কাছেও জানতে চাই, আমাদেরকে তাহলে সত্যিকার অর্থে কি মনে করিয়ে দিচ্ছে? এই বাক্যটাই কি মনে করিয়ে দিচ্ছে যে সুযোগের অভাবেই আমি সৎ? তাহলে কখন আমাদের সততার সাথে কাজ হবে? দেখেন, এটা হলো আপনার উপদেশ দেওয়ার থেকে উদাহরণ কিন্তু একটা ইম্পর্টেন্ট, তাই না? এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস। আমি বলতে চাই যে দখলবাজি, চাঁদাবাজি, যে সমস্ত কথাবার্তা ৫ই আগস্টের পরে উঠে এসেছে, সেখানে দেখেন বাংলাদেশে মানুষ মাত্রই ভুল হয়, তাই না?
বিএনপি এমন একটা দল, তার দলের নেতা কর্মীদের যদি এরকম কোনো সম্পৃক্ততা পায়, দখলবাজি বলেন, চাঁদাবাজি বলেন, আর পদের কথা শরীফ ভাই যেটা বলেন খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমি পরে বলবো, এইসব বিষয়ে কোনো রকম অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে এ পর্যন্ত প্রায় 1000 নেতাকর্মীর উপরে আপনার শাস্তি দিয়েছি। আপনারা তো কিন্তু বহিষ্কারও বাংলাদেশের করেছেন। অন্য কোনো রাজনৈতিক দল, জামাত সহ বা ও শরীফ ভাইদের বামপন্থী সহ বৈষম্য বিরোধী আন্দোলন বা নাগরিক কমিটি, তারাও তো একটি রাজনৈতিক দলের ছায়াও তৈরি করছে। তারা কি কোনো এক্সাম্পল তৈরি করতে পারলো, নাকি তারা সব দুধে ধোয়া তুলসী পাতা? শরীফ ভাই কিন্তু একটা রাইট কোশ্চেন তুলেছেন। তারা কি সব দুধে ধোয়া তুলসী পাতা? মানে সুযোগের অভাবে কি আপনার সৎ কি অসৎ এটা বিচার হচ্ছে? অর্থাৎ বিএনপি এই সমস্ত বিষয়ে অ্যাড্রেস করেছে এবং ব্যবস্থা নিয়েছে, অন্য কোনো দল কিন্তু নীরব থেকেছে। আরেকটি দেখেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তার আমরা জানি কোনো অঙ্গ সংগঠন নেই, কিন্তু এই যে যখন দেখলাম যে 31শে ডিসেম্বর যে প্রোক্লেমেশন অফ রেগুলেশন ঘোষণা করার সময় সরকারের প্রেস উইং থেকে মাহফুজ আলম বলল যে এটা একটা থার্ড পার্টি ইনিশিয়েটিভ, এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। পরের দিনই দেখলাম তিনি তার গণেশটা উল্টে দিয়ে তিনি বললেন যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ওই দফাটাকে, ওই প্রোক্লেমেশনটাকে তারা সরকার নিজে টেক অফ করে বলল যে আমরা অন্য অন্য দলের সাথে আলোচনা করে ঠিক করব। এই যে জিনিসটা, এটা কি মনে হয় যে সরকার তাহলে উদ্দেশ্যমূলকভাবে উস্কানি দিয়ে আপনার দেশে একটা হাঙ্গামা বাঁধিয়ে এই ঘোষণাকে তো অনেক রাজনৈতিক দল প্রশংসনীয় বলেছেন, প্রশংসনীয় উদ্যোগ বলেছেন, কারণ যে বিভেদ তৈরি হতে পারত কেউ সেটা বলছে তৈরি কিনা হয়নি। এরকম আমি জানি না। আমি বলছি যে এই যে আমি যেটা বলছি, কথাটা শেষ করে ওইটা বলছি, উস্কানিমূলক বা কোনো উদ্দেশ্যমূলকভাবে সরকার দেশে একটা হাঙ্গামা বাঁধিয়ে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। কারণ একটি অরাজনৈতিক সরকার থাকলে অন্য বিদেশি প্রতিবেশী যে শত্রুভাবাপন্ন রাষ্ট্র বা ভিতরের যে ষড়যন্ত্রকারীরা আছে তাদেরকে এই সরকার নিয়ে খেলতে সুবিধা হয়। আর আপনি যেটা বলছেন যে অন্যরা প্রশংসা করেছে, 5ই আগস্টের যে আকাঙ্ক্ষা, যে গণ ইচ্ছা, যে অঙ্গীকার নিয়ে আমরা যে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, এরপরে 31 অর্থাৎ 5 মাস পরে এসে আপনি আবার আকাঙ্ক্ষা তৈরি করবেন, এটা তো হাস্যকর না? আপনি আকাঙ্ক্ষা ম্যানুফ্যাকচার করছেন। তারা তো বলছেন আকাঙ্ক্ষা এবং স্পিরিটের না, আকাঙ্ক্ষার স্পিরিট তো আমরা সবাই জানি যে গণতন্ত্রের উত্তরণ এবং একটি নির্বাচিত সরকার। আর অন্য যে রাষ্ট্র মেরামতের কাজটা বলছেন, এটা তো একটা মনে করেন এই রাষ্ট্র মেরামতের কাজটা কে করবেন? এটা কে করবে? নিশ্চয়ই নির্বাচিত সরকার, জনপ্রতিনিধি, যা জনগণের যা নির্বাচিত সরকার। আপনি দেখেন রাজনীতি মানে ক্ষমতা, তাই না? ক্ষমতা, যে ক্ষমতায় থাকবে তিনি রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন এই জন্য তিনি আইন দেন, আইন প্রণয়ন করেন, আইনসভা দ্বারা, পার্লামেন্ট দ্বারা আইন প্রণয়ন করেন। এখন আপনি ক্ষমতার আগেই যদি আইন সেট করেন, তাহলে ক্ষমতার আগেই যদি আইন সেট করে দেন যে এই আইনে আপনাকে চলতে হবে, তাই তো ওই ক্ষমতাটা আর আপনার দেশটা পরিচালনা করতে ব্যর্থ হবে। এটা কিন্তু একটা বড় আলোচনা যে ক্ষমতা আগে না আইন আগে। ক্ষমতা বলতে রাজনীতি বোঝাচ্ছি, ক্ষমতা আগে না আইন আগে। আপনি তো আগে আইন সেট করে দেন যে এই আইনে চলতে হবে, দেখা যাচ্ছে ওই আইনে চলতে। জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটা নিয়ে কথা বলতে চাই। যদিও আপনার কাছ থেকে শুনতে চাই, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কয়েকটি বিষয় একদম সুনির্দিষ্টভাবে উঠে এসেছে বিএনপির পক্ষ থেকে, যে বিএনপি এটাকে কোনোভাবেই প্রোক্লেমেশন মনে করে না, ডিক্লারেশন মনে করে, এই একটি পয়েন্ট। এবং আগ্রহের জায়গাটা যদি বিএনপি নাই থাকে, তাহলে বিএনপি কেন এখন আবার সরকারের কাছে বলছে যে এই ঘোষণাপত্রে 36 দিনের গণ অভ্যুত্থানের সময় যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শুধু সেটা থাকলে চলবে না, বিগত 16 বছরের আন্দোলনের ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। তাহলে আগ্রহ তো রয়েছে এই ঘোষণাপত্রের ব্যাপারে। না, এটা হলো কি যে আপনাদের ডেফিনেশনে ভুল হচ্ছে। আমি একটু বলি, আপনারা বারবার বলেন জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, আমরা বলি 24-এর গণ অভ্যুত্থান, কারণ এটার প্রেক্ষাপট 17 বছর ধরে রচিত হয়েছে। এবং আমি দেখছি যে এই অভ্যুত্থানকে করায়ত্ত করবার জন্য
এই অভ্যুত্থানকে জিম্মি করাবার জন্য যেভাবে ৭১-এর মুক্তিযুদ্ধ চেতনাকে আওয়ামী লীগ হাইজ্যাক করেছিল, ঠিক একইভাবে ২৪-এর গণ অভ্যুত্থানকে যখন দেখি কেউ কেউ একতরফাভাবে নিজেদের দাবি করে, তখন কিন্তু অনেক কথা বলতে হয় যে আপনার মাত্র ৩৬ দিনে এই বিপ্লব সম্পন্ন হয়নি, ১৭ বছরে এর জন্য অনেক রক্ত, অনেক গুম, অনেক খুন, অনেক সংগ্রামের বিনিময়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সংগঠন তাদের তাদের এখানে ত্যাগ রয়েছে। সুতরাং আপনি যখন সেপারেট করে একতরফাভাবে দাবি করেন, তখন এই প্রশ্নগুলো আসে। শরীফুজ্জামান শরীফ, আপনাকে শুনতে চাই, যদি সেটাই হবে যে এই গণমাধ্যমও তো এখন বলছে, গণমাধ্যম বলতে বাধ্য হচ্ছে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটার নাম দিয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এভাবে আবার বিএনপি বলছে না এটা কোনোভাবে প্রক্লেমেশন না, এটা ডিক্লারেশন। তাহলে গণমাধ্যম কিভাবে লিখবে এটা? ধন্যবাদ। আমি তার আগে যে অংশে আলোচনা করেছিলাম, ৪৩তম বিসিএস থেকে ১৪৬ জনকে সর্বশেষ পর্যায়ে বাদ দেওয়া, এটি খুবই একটা অন্যায় সিদ্ধান্ত। আমি অনুরোধ করব, সরকারের কাছে দাবি করব, ধর্ম, বর্ণ, অঞ্চলের ভিত্তিতে চাকরিতে বা কর্মসংস্থানের ক্ষেত্রে মানুষকে বিভক্ত করা এটি অন্যায়, সংবিধান পরিপন্থী। সরকার এই জায়গা থেকে ফেরত আসবে। আপনি যে বেসিক প্রশ্নটি করেছেন যে আমাদের এই যে পরিবর্তনটা হলো, পরিবর্তনটা একদিনের উদ্যোগের ফসল না। গত ১৫-১৫.৫ বছর বাংলাদেশের মানুষ নানাভাবে নানা ফ্রন্টে একটা মুক্ত সমাজের জন্য লড়াই করেছে। যে মানুষটা কার্টুন আঁকার কারণে কারাবন্দী হয়ে জেলখানায় মারা গেছে, তিনি তো এই গণঅভ্যুত্থানের মিছিলে অংশগ্রহণ করেননি, তার কোনো কন্ট্রিবিউশন কি এর মধ্যে থাকবে না? জুলাইয়ের আগস্টের মিছিলে তিনি আসেননি, তার মানে এই না যে এই গণঅভ্যুত্থানে তার কোনো অবদান নেই। সাগর রুনি হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন সে হত্যাকাণ্ডের বিচার হয়নি, তার মানে এই না যে এই গণঅভ্যুত্থানে সাগর রুনির কোনো কন্ট্রিবিউশন নেই। কন্ট্রিবিউশন আছে কিভাবে? মানুষের কাছে পরিষ্কার হয়েছে, শেখ হাসিনা যদি পাওয়ারে থাকে, দুর্বল মানুষগুলো হত্যাকাণ্ডের পরে সেই হত্যাকাণ্ডের কোনো বিচার পাওয়া যাবে না। যেমনি ত্বকী হত্যার বিচার পাওয়া যায়নি, কুমিল্লার তনু হত্যার বিচার পাওয়া যায়নি। সুতরাং এই যে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। সুতরাং এই যে পরিবর্তনের পেছনে ওই যে ত্বকীর কথা বলছি, তনুর কথা বলছি, সাগরুনির কথা বলছি, তাদের অংশগ্রহণ আছে, কন্ট্রিবিউশন আছে। আমাদের এই আন্দোলন অবশ্যই ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু আপনি শুধুমাত্র এর ক্রেডিটটা যদি নিজে দাবি করেন তাহলে আপনার সংকীর্ণতা প্রকাশিত হয়। ১৯৯০ সালে একটা গণঅভ্যুত্থান হয়েছিল এরশাদের বিরুদ্ধে, এবং ছাত্র সংগঠনগুলো এরশাদের পতন ঘটিয়েছিল। এরশাদের বিরুদ্ধে সেই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল ৮৩-র ১৪ই ফেব্রুয়ারিতে সচিবালয় ঘেরাওয়ের মধ্য দিয়ে, এবং সেখানে অনেকজন ছাত্র শহীদ হয়েছিলেন। কিন্তু ৯ বছর পর ৯০ সালে যে গণঅভ্যুত্থানে ছাত্রনেতারা এরশাদের পতন ঘটিয়েছিলেন, একজন ছাত্রনেতাও বলেনি ৮৩-র ১৪ই ফেব্রুয়ারিতে সেই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আমাদের ৯০-এর ৬ ডিসেম্বরের বিজয়ে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, ভূমিকা নেই। এই জায়গাটা হচ্ছে নির্ভর করছে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক উদারতার জায়গা থেকে। আমাদের নেতৃত্বে, তরুণ নেতৃত্বের যে অংশটুকু, এই জায়গাটায় পেছনের সমস্ত হিস্ট্রি মুছে ফেলতে চায়, গণ আন্দোলনের সমস্ত ইতিহাসকে মুছে ফেলে পুরো ইতিহাসের দায়ভারটা নিজেরা, ক্রেডিটটা নিতে চায়। এটি হচ্ছে এক ধরনের সংকীর্ণতা, এবং এই সংকীর্ণতার সুযোগের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিতর থেকে অর্জিত যে ঐতিহাসিক ঘটনাগুলো, সেগুলোকে অস্বীকার করার একটা প্রবণতা এই ছাত্রনেতাদের মধ্যে আছে। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ তার নিজের স্বার্থে ব্যবহার করেছে, এর দায়টা কিন্তু মুক্তিযুদ্ধের না। ১৯৭১ সালে ধর্মকে যারা ব্যবহার করেছে, আমি শেষ করে দেবো এই জায়গাটায়, ধর্মকে যারা ব্যবহার করেছে, দোষটা কিন্তু ধর্মের না। যারা ধর্মকে ব্যবহার করে কুকর্ম করেছে, দোষটা তাদের। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, দোষটা তাদের। এবং আপনি যেটা বললেন যে সংকীর্ণতা, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন ওঠে যে এটা কি শুধুই সংকীর্ণতা নাকি কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আসলে এইটাকে মুছে ফেলবার চেষ্টা করছে? সেই আলোচনাটাও করবার চেষ্টা করব বিরতি শেষ করে এসে। সম্মানিত দর্শক, আপনার মতো অনুষ্ঠানে আরেকটি বিরতি, সাথে থাকবেন।
সম্মানিত দর্শক, আবারও ফিরে এলাম আপনার মতো অনুষ্ঠান আজকের আয়োজনে। আমাদের সাথে রয়েছেন শরীফুজ্জামান শরীফ এবং আজিজুল বারী হেলাল। আমি এই পর্যায়ে আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই, যেটা শরীফুজ্জামান শরীফ শেষ করেছেন যে তারা সংকীর্ণতা প্রকাশ করছে। প্রশ্ন রেখেছিলাম, শুধুই কি সংকীর্ণতা নাকি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে? বিএনপি বারবারই বলছে ৭১কে মুছে ফেলে কোনো কিছু হবে না, কিন্তু যারা মুছে ফেলতে চাচ্ছে যদি সেরকম কোনো উদ্দেশ্য আপনি খুঁজে পান, তাহলে সেটা শুধু সংকীর্ণতার মধ্যে আটকে রাখতে পারবেন কিনা? দেখেন, এগুলো সংকীর্ণতা বা অন্য কিছু নেই, এটা ইম্যাচিউরিটি, ইমপ্রভিডেন্ট বা শর্ট সাইটেড একটা ইনিশিয়েটিভ আমি মনে করি। আপনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যদি একটু আলোচনা করেন, দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সে গত 53 বছর রাজনীতি করেছে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, তাই না? তারপর দেখেন আপনার বাংলাদেশ জামাতে ইসলামী, তারা ধর্মভিত ইসলাম ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করেছে। কিন্তু আপনার শরীফ ভাইদের বাম সংগঠন, তাদেরও একটা ইডিওলজি আছে যে সমাজতন্ত্র, গণতন্ত্র আছে, তাই না? কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনা অলরেডি বাংলাদেশে আমরা এস্টাবলিশ করেছি, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি ওইখানেই পরাস্ত হয়েছে। এবং জামাতে ইসলাম ধর্মকে, ইসলামকে বা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে। কিন্তু একমাত্র দল বিএনপি, সে একটা পলিটিক্যাল ফিলোসফি বাংলাদেশে দিয়েছে, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, 19 দফা কর্মসূচি, একটা পলিটিক্যাল ফিলোসফি দিয়ে, সেই ফিলোসফি এখনও আপনার জারি রয়েছে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ অন্য যে রাজনৈতিক দলগুলো এখন তৈরি হচ্ছে, সেটা হলো তাদের সামনে কোনো ফিলোসফি নেই। ফিলোসফিটা কি? যে 24-এর চেতনা, বা 24-এর চেতনা তো 71-কে বাদ দিয়ে না, 71-এর উপর দাঁড়িয়ে তো আপনি 90-এর গণ অভ্যুত্থান করেছিলেন, 71-এর পরে দাঁড়িয়েই কিন্তু আমরা 24-এর গণ অভ্যুত্থান করেছি। 24-এ আমাদের স্লোগান কী ছিল? বৈষম্য। বৈষম্য কখন হয়? যখন গণতন্ত্র থাকে না। গণতন্ত্র যদি থাকে, তাই তো আর বৈষম্য থাকে না। সুতরাং আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে দাঁড়িয়ে আপনি যখন একটি রাজনৈতিক দল তৈরি করতে চাচ্ছেন, তার জন্য কিন্তু রাজনৈতিক দল তৈরি করতে তার জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময় যদি আপনি এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্ন প্রেশার গ্রুপ হয়ে, একটা সামাজিক শক্তি হয়ে যদি আপনি আদায় করতে চান, তাহলে তো সেই আগের ব্যবস্থায় ফিরে থাকলো, যে প্রেশার গ্রুপ হয়ে আপনি সরকারের কাছ থেকে সময় নিচ্ছেন। যে সময় দেওয়ার ফলে বাংলাদেশে যে কত রকম আপনার ষড়যন্ত্রের সিনড্রোম দেখা দিচ্ছে এবং বাংলাদেশের সেই সার্বভৌমত্ব, গণতন্ত্র হুমকির সম্মুখীন হতে চলেছে। আমি পূর্বেই বলেছি যে আমাদের দেশের পরিবর্তনকে প্রতিবেশী রাষ্ট্র ভালোভাবে নেয়নি। সুতরাং আপনি এখন নতুন নতুন এক একটি দফা তুলছেন, যেমন প্রোক্লেমেশন অফ রেভুলেশন আপনি এখন ডিক্লেয়ার করছেন। এটা কি হয় আপনি বলেন? 5ই আগস্টে যে চেতনা নিয়ে আমরা অভ্যুত্থান সমাপ্ত করলাম, 5টা মাস চলে গেল, আপনি এখন নতুন করে সেই কালক্ষেপণের কথাটা আপনি আবারও বলছেন। সেই জায়গায় বিএনপির কথা বলা হয় যে বিএনপি একদিকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, অর্থাৎ আমি শেষ করি, আপনি নিঃসন্দেহে বলবেন বিএনপি একদিকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, কারণ সেটা বিএনপি অনেক যৌক্তিক ব্যাখ্যাও দিচ্ছে যে নির্বাচন হলে নির্বাচিত সরকার অনেক সংকট দূর করতে পারবে, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি। কিন্তু আরেকদিকে বিএনপি আবার চাচ্ছে যে 2024 সালের গণ অভ্যুত্থানে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে বা তার যে দোসররা রয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকার যাতে করে যায়, কারণ এই বিচারের দায়টা বিএনপি যদি নির্বাচিত হয় তার সময় সে করতে চায় না, এটা যেন অন্তর্বর্তী সরকার করে যায়, সেটা চাচ্ছে বিএনপি। এইটা হয়তো আপনার একটা ন্যারেটিভ, কিন্তু আমাদের বক্তব্য হলো যে বিচার এবং নির্বাচন একই সাথে চলতে পারে, যেমন সংস্কার এবং নির্বাচন একই সাথে চলতে পারে। জি, সংস্কার আর নির্বাচন যেমন একই সাথে চলতে পারে, বিচার এবং নির্বাচনে একই সাথে চলতে পারবে। কারণ বিচার তো আপনি আর সার্টেন টাইমে শেষ করতে পারবেন না। আপনি নিম্ন কোর্ট থেকে আপনি জামিন পেতে পারেন, আবার হায়ার কোর্টে আপনি দণ্ডিত হতে পারেন। অর্থাৎ এটা একটা লং টার্ম ব্যাপার বিচার, তাই না? সুতরাং বিচারের কার্যক্রম সংস্কারের মতোই ধারাবাহিক প্রক্রিয়া। এটা আপনার একদম লাস্ট ভার্ডিক্ট পেতে আপনাকে অনেক
টাইম লাগবে। এখন আমরা বলছি যে নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য বিভিন্ন রকম দ্বিপদী সমস্যা আপনি আনছেন। আপনাকে আমি আবার যেমন শুনবো। একটা উদাহরণ দিই, দেখেন শেখ হাসিনা যে বয়ান দিয়ে তার ফ্যাসিবাদকে 17 বছর জারি রাখেছিল যে উন্নয়ন না গণতন্ত্র। জি জি, আমি আপনার ঠিক কাছে আবারও একইভাবে আসি। এই সরকারও সংস্কার, আমি আপনার কাছে আবারও তারপরে আসি। বিচার, এই সমস্ত উন্নয়নের হাসিনার মতো আর একটা বয়ান তৈরি করছে। এই জন্য আমরা বলছি যে বাংলাদেশে নির্বাচিত সরকার, দেখেন সারা দেশের শ্রমিক অসন্তোষ, এই অসন্তোষ কি আপনার এই সরকার অ্যাড্রেস করতে পারলো, নিউট্রালাইজ করতে পারলো? যদি আজকে একটা এই যে গার্মেন্টস শ্রমিকদের কথা বলছি, যদি আজকে একটা নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার থাকতো, তাহলে তার যে বিশাল কর্মী বাহিনী বা তার যে শ্রমিক সংগঠন, এই সমস্ত দিয়ে আমরা সেই সমস্ত সংকটগুলো বা যদি বলি চ্যালেঞ্জগুলো কিভাবে নির্বাচিত সরকার অতিক্রম করে যেতে পারবে, নিঃসন্দেহে আপনি বলবেন, আমি সময় থাকলে আপনার কাছে এসে সেটা শুনে নেব। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে এই জায়গাটা থেকে আসতে চাই, যে অভিযোগটা রয়েছে যে মন্তব্য ছুড়ে দিচ্ছেন এমন যারা এই গণমাধ্যমেই তো আমরা পাই, তাদের তথ্যগুলো উঠে আসে, সেখানে এই যে বলা হচ্ছে যে বিএনপি এই মুখোমুখি হতে চায় না, আপনার কি মনে হয় যে বিএনপি এই মুখোমুখি হতে চায় না? আজিজুল বারী হেলাল তো পরিষ্কার করলেন তার জায়গাটা বা তার দলের জায়গাটা। তরুণদের মুখোমুখি হওয়া না, 2024-এর গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার বিএনপি করতে চায় না, চাই যে অন্তর্বর্তী সরকার এটা করে যাক। বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো ঘোষণা এখন পর্যন্ত আমি শুনিনি। আমি তাই বলছি। এক, বরং আমরা কিন্তু এটা শুনেছি, জামাতের আমির কিন্তু বলেছে যে আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, তাদেরকে তোমরা স্পর্শ করবে না। সার্জিস আলম কিন্তু বলেছে যে এই গণ অভ্যুত্থানে না, শরীফুজ্জামান শরীফ, আমি আরো স্পষ্ট করি, না হলে যারা এই মন্তব্য করেছেন বা এই অভিযোগ তুলেছেন সেটা এখানে অস্পষ্ট থেকে যাবে। তারা বলেছেন বিএনপি বিচার হোক চায়, কিন্তু বিচারটা বিএনপি যদি ক্ষমতায় যায়, নির্বাচিত সরকার গঠন করে, তখন তারা করতে চায় না, তারা চাচ্ছে অন্তর্বর্তী সরকার এই বিচারটা করে যাক, কারণ শেখ হাসিনার এই 24-এর বিএনপির পক্ষ থেকে বলা হয়নি, অনেকে এই অভিযোগ তুলছেন। আমি যেটা মনে করি আমাদের সামনের দিনগুলিতে সবথেকে করণীয় যে কয়েকটা জায়গা আছে, তার মধ্যে একটা হলো এই বিচার নিশ্চিত করা। আমরা এই শহীদ পরিবারের কাছে অঙ্গীকারাবদ্ধ, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ, এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আপনাকে 5ই আগস্টের পরেও যারা অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। যে পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারও বিচার পাওয়ার অধিকারটা আছে। একটা রাষ্ট্র তার ভূখণ্ডের মধ্যে একটা অংশের সাদা রং যাদের, তার শরীরের রক্ত তার বিচার করবে, যার গায়ের রং কালো তার রক্তের বিচার করবে না, এটি হতে পারে না। গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী অথবা তার সমর্থক হিসাবে আমি চাইব 5ই আগস্টের আগ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সব যেন বিচার হয়, সবগুলো বিচারের আওতায়। কিন্তু আপনি যখন গভর্নমেন্ট, আপনি যখন সরকার, আপনি যখন অথরিটি, তখন আপনার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মধ্যে সমস্ত নাগরিকের অধিকার। সময় যেহেতু বেশি হাতে নেই, এই প্রসঙ্গের দ্বিতীয় প্রশ্নটা আমি করি। এইটা যে গণমাধ্যম থেকে আমি এখানে যে তুলে নিয়ে এসে আলোচনা তুললাম, তার কারণ হচ্ছে তাহলে যারা এই বক্তব্য তুলে দিচ্ছেন যে বিএনপিও চায় যে এই সরকারের সময় এই অন্তর্বর্তী সরকার এই বিচারটা করুক, তারা কি তাহলে এটার মধ্য থেকেও কোনো ধরনের কালক্ষেপণের চিন্তা ভাবনা তুলে নিয়ে আসছেন কিনা? বিএনপি গত কয়েক মাসে আমার অবজারভেশন, বাইরের একটা রাজনৈতিক দল হিসাবে তারা যথেষ্ট রেসপন্সিবল জায়গার থেকে রেসপন্সিবল রাজনীতি করছে। রাষ্ট্রপতিকে অপসারণের মধ্য দিয়ে দেশকে সংবিধানের বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা, আমি বলবো, চেষ্টা করা হয়েছিল। বিএনপি এবং অন্যান্য দলগুলো সেটা ঠেকিয়ে দিয়েছে। গত কয়েকদিন আগে শহীদ মিনারে একটা নৈরাজ্যিক অবস্থা সৃষ্টি করার একটা চেষ্টা, বিএনপি সহ দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো সেটিকে ঠেকিয়ে দিয়েছে। সরকার এই বিষয়টি অনুধাবন করে 24 ঘন্টার মধ্যে তার জায়গা পরিবর্তন করেছে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো, অন্যান্য শ্রেণী পেশার অথবা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো একটি পক্ষ যদি অভ্যুত্থানের স্পিরিটকে অন্যদিকে নিয়ে যেতে চায়, রাজনৈতিক দলগুলো এখানে দায়িত্বশীল আচরণটি করবে, যেমনিভাবে গত কয়েকদিন ধরে। আমার হাতে একেবারেই এক মিনিট করে শুনবার সময় রয়েছে, সেই 1 মিনিট করে আপনাদের দুজনকেই শুনবো। সেক্ষেত্রে লাস্ট প্রশ্ন যেটা করতে চাই সেটা আরও একজন নেতার বক্তব্যই এখানে তুলে ধরছি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তিনি বলেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে দেওয়া বক্তব্য এবং পোস্টার জাতীয় ঐক্যমতে বাধা হতে পারে, এবং তিনি এটাও বলেছেন ইউনিটির নামে যে সমাবেশ, এটা তো ফ্যাসিস্টদের জন্য বরঞ্চ সহায়ক হচ্ছে। আপনি কতটা মনে করছেন? কথা তো ঠিক, আপনার গণঅভ্যুত্থানের স্পিরিটকে এখন হাইজ্যাক করার প্রচেষ্টা চলা হচ্ছে।
একাত্তরের চেতনাকে যেভাবে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ, এখন একটা সেক্টর থেকে একটা শ্রেণী থেকে এই গণ অভ্যুত্থানের আমাদের যে স্পিরিট ছিল গণতন্ত্র এবং একটি সুষ্ঠু নির্বাচন, সেইটাকে হাইজ্যাক করার একটা অপচেষ্টা হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশে এখন মানুষের যে যে ত্রাহি ত্রাহি মধুসূদন অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, এই সব মিলিয়ে বাংলাদেশে একটি মানে বিশৃঙ্খল অবস্থা এবং সরকারের সিদ্ধান্তের একটা অস্তিত্ব দেখা যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার যে আমাদের নির্বাচন, সেই নির্বাচনের ডেটটা ঘোষণা করলো কত দীর্ঘব্যাপী, সেই ডেটও তারা ঠিক রাখতে পারলো না। সেই জন্য আমি বলছি যে অবিলম্বে নির্বাচন তাহলে দরকার এবং নির্বাচন হলেই অনেক সংকট দূরীভূত হতে পারে। আমি আপনি তখন বলছিলেন যে নির্বাচিত সরকার নানানভাবে রাজনৈতিক অর্থনৈতিক সংকট দূর করতে পারে। নিঃসন্দেহে আবারও আপনাকে শুনতে পারবো অন্য কোনো দিন। শরীফুজ্জামান শরীফ, আপনি যদি বলতেন এই জায়গায়। 1 মিনিটের মধ্যে আমি শেষ করব। প্রথমত হচ্ছে যে আমরা তো আগস্টের 5 তারিখ, তার আগে আমাদের যে ইউনিটিটা হয়েছিল, সেই ইউনিটিটা নষ্ট হলো কেন? আপনাকে কেন এখন ঐক্যের জন্য মিছিল করতে হয়? এমন কতগুলো কাজ করেছেন গত 5 মাসে, যারা কাঁধে কাঁধ মিলিয়ে বুক চিতিয়ে ধরে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে যে ঐক্যের ঘাটতি তৈরি করলো কারা, কেন তৈরি করলো, কি উদ্দেশ্যে তৈরি করলো? এই ছাত্রনেতাদের অনেকেই তো এই গণঅভ্যুত্থানে, আমাদের রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে ছিল, আমাদের একাধিক শহীদ আছে। আপনি আমার দলটাকে নিষিদ্ধ করার জন্য কোর্টে গেলেন। সুতরাং এই যে অনৈক্যটা তৈরি হয়েছে আপনারা তৈরি করেছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আমার অবজারভেশন, 5ই আগস্টের আগে শেখ হাসিনা বাংলাদেশ নামক ট্রেনটিকে দিল্লির অভিমুখে নিয়ে গিয়েছিলেন। আমরা চেয়েছিলাম সেই ট্রেনটি ঢাকার দিকে আসবে। আপনি সেই ট্রেনটিকে এখন করাচির দিকে নিয়ে যাচ্ছেন। আপনার কাজের মধ্য দিয়ে, আপনার নানা রকমের আচরণের মধ্য দিয়ে সেই বিষয়টি প্রকাশ পাচ্ছে। 16ই ডিসেম্বর বিএনপি যদি সবার আগে দেশ এটি কথা বলে একটা বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে, তাহলে সরকারের ইনভলভমেন্ট যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে প্রত্যেকটি কয়েকদিন পর পর আপনি পাকিস্তান থেকে শিল্পী এনে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার আপনি কেন তৈরি করছেন? অর্থাৎ আপনি এই কাজটি করতে চাচ্ছেন। তাহলে আপনি বলছেন সেটা ঢাকামুখী হওয়া উচিত ছিল, কিন্তু কেন নানান সময়ে সেটা দিল্লি কিংবা করাচিমুখী হয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আজিজুল বারী হেলাল আপনাকে, এবং সেই সাথে শরীফুজ্জামান শরীফ আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের যে আয়োজন, এই আলোচনা পুরোটা সময় জুড়ে যারা থেকেছেন, বিশেষ করে তাদেরকে আরও একবার ধন্যবাদ দিতেই চাই। আমরা অন্য কোনো প্রসঙ্গে আবারও ফিরে আসব আপনার মত অনুষ্ঠানে, এবং আপনাদের মতের প্রতিফলনই ঘটবে কোনো না কোনো এখানে যারা রয়েছেন সম্মানিত অতিথি তাদের আলোচনার মধ্য থেকে। আর সেটা দেখবার জন্য আপনারা চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।